সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরোদমে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ শুরু করেছেন। অথচ এর মাঝেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিপরীতে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, যারা আগামী নির্বাচন বয়কট করবে, নির্বাচন বিরোধী কথা বলবে, তারা নিজেরাই রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে যাবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া না হওয়ার এই বিতর্ক কি রাজনৈতিক কৌশল নাকি রাজনৈতিক সিদ্ধান্তের বহিঃপ্রকাশ? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় নির্বাচন নিয়ে দড়ি টানাটানি। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মোস্তফা কামাল, সাংবাদিক ও লেখক, এবং কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব, বিএনপি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এর জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। যারা নির্বাচন বয়কট করবে, তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে, বললেন সালাউদ্দিন। জুলাই সনদের আইনি প্রক্রিয়া শেষ হলে ফেব্রুয়ারিতেই ভোটে অংশ নিতে প্রস্তুত এনসিপি। ডাকসু নির্বাচনের প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। ভোটের দিন থাকবে সেনাবাহিনী। ডাকসুর মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ানোর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আইনি লড়াই শুরু। খায়রুল হকের রায়ের ত্রুটি তুলে ধরলেন আইনজীবীরা। বিচারিক প্রতারণার অভিযোগ, শুনানি বুধবার পর্যন্ত মুলতবি। আসন কমানোয় বাগেরহাটবাসী ক্ষুব্ধ হলেও বাড়ানোয় খুশি গাজীপুরের মানুষ। ধন্যবাদ জামালে নিসিকে। 27টি আসনের সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানি। এবং 10ম গ্রেডে আবেদনের সুযোগ চান স্নাতক প্রকৌশলীরা। 3 দাবিতে বুধবার লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা। ষড়যন্ত্রের অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের। গাজীপুরে বিক্ষোভ। কামাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিন্স ভাই হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। তার আগে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলে নিতে পারি। আমি যখন নাকি এই শোয়ের প্রস্তুতি নিচ্ছিলাম কিংবা বিষয় নির্ধারণ করি, তখন পর্যন্ত এনসিপি, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং নাহিদ ইসলামের বক্তব্য ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে। তাদের কাছে বিচার এবং সংস্কার গুরুত্বপূর্ণ। খানিক আগে তাদের 8 সদস্যের একটি প্রতিনিধি দল চায়না সফরে যাচ্ছেন। সেটি নিয়ে কথা বলতে গিয়ে নাহিদ ইসলাম আবার বলেছেন, জুলাই সনদের আইনি প্রক্রিয়া ফেব্রুয়ারির মধ্যে শেষ হলে ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে প্রস্তুত এনসিপি। অর্থাৎ এখানেও কিন্তু তাদের ওই আগের কথার কোনো ব্যত্যয় নেই। তারা বলছেন যে বিচার সংস্কার জুলাই সনদ কিন্তু আছে, মানে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এখনো সংখ্যাটি রয়েই গেছে। তবুও তারা বলেছেন তারা নির্বাচনের জন্য প্রস্তুত। এই যে নির্বাচন নিয়ে দড়ি টানাটানি, একদিকে এনসিপি, আবার জামায়াত বলছে পিআর নিয়ে এত ভয় কেন আলোচনায় আসেন। সালাউদ্দিন আহমেদ আজকে বলেছেন যে যারা নির্বাচন নিয়ে নির্বাচন বিরোধী কথা বলবে, তারাই রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। এর আগে বিএনপিকে আওয়ামী লীগ বলেছিল যে নির্বাচন যদি তারা না করতে চায়, বয়কট করবে, তা করে, তাহলে বিএনপি রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। সেই কথাই আবার সালাউদ্দিন আহমেদ এখন বলছেন। সব মিলিয়ে আসলে এই অবস্থার কারণটা কি? নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে আসলেই? ধন্যবাদ আপনাকে। আপনি এমন একটা প্রশ্ন করেছেন, রাস্তায় যদি হাঁটি 2-4 মিনিটের মধ্যেও যদি একটু পরপরও যদি কারোর সাথে দেখা হয়, জিজ্ঞাসা করে যে আসলে নির্বাচন কি হবে, অর্থাৎ আসল নকলের একটা সংঘাত নিজেদের মধ্যেও কাজ করে। তো আবার অপ্রিয় সত্য হচ্ছে, যার যেটার অভাব সে ওইটা একটু বেশি করে চায়। মানুষ গত 16-17 বছর ভোটের মুখ দেখে নাই, এতে করে ভোটের প্রতি মানুষের একটা আকাঙ্ক্ষা আছে, আর এটা তো থাকাই স্বাভাবিক। জি। আবার যারা এখন নির্বাচনের সাথে যদি তবে কিন্তু যোগ করছে, আপনি সব যোগ করেছেন দড়ি শব্দটা, আমি যদি ওটাকে চেইন বলি, ইলেকশন ট্রেন ছেড়েছে। জি। তো ট্রেন ছাড়ার পর মাঝে মধ্যে কিন্তু থামানো যায় ওই চেইন টেনে জরিমানা দিয়ে, দড়ি মাখা দিয়ে। তো আমরা ওই চেইন টানাটা দেখছি একদিকে, আরেকদিকে ব্যাপক প্রস্তুতিও দেখছি। সেটা কিভাবে? নির্বাচন নিয়ে একটু বেশি বেশি যদি তবে কিন্তু যোগ করেছে জামাতে ইসলামী। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, সবার আগে 300 আসনের প্রার্থী কিন্তু তারাই ঘোষণা করেছে এবং তারা প্রচারণাও চালাচ্ছে। আমার এলাকাতেও তাদের এমপি প্রার্থী মিছিল করেছেন দাঁড়িপাল্লার। আবার বিএনপি 300 আসনে তাদের মিনিমাম 900 যোগ্য প্রার্থী আছেন, সবাই মাঠে তৎপর। আবার এনসিপি নতুন সংগঠনটি, তারা সারা দেশে লং মার্চ করেছে, পদব্রজ করেছে, কর্মসূচি পালন করেছে, প্রত্যেক জায়গায় কিন্তু নির্বাচনের কথা তারা বলেছে।
সর্বশেষ এবং আজকের তাদের সম্ভাব্য প্রার্থীকে প্রত্যেকটা এলাকায় স্টেজে উঠিয়েছে, বক্তব্য দিয়েছে। অর্থাৎ তারা একটা রেসপন্স পাচ্ছে, অর্থাৎ নির্বাচনমুখী তারা। কিন্তু এর মধ্যে আপনি দেখেন দুঃখজনকভাবে বয়কট শব্দটা যোগ হয়ে গেছে। আমরা বয়কট শব্দটার জন্য কিন্তু প্রস্তুত ছিলাম না। আবার সেটা কি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি কিন্তু না বুঝে কিছু বলেন না, অনেক তথ্য রাখেন, যেমন ভিতরগত অনেক কার্যক্রমের সাথে তিনি নীতিগতভাবে খুবই সম্পৃক্ত। ওনার কথা কিন্তু নিরর্থক হয় না, একটা মেসেজ তিনি দিয়েছেন। তো এই আলামতে দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে কোনো না কোনো দল বলে বসে কিনা যে আমরা নির্বাচনে যাব না, ওই অবস্থা কিন্তু এখনো আছে। ওই নমুনাও একটু একটু আমরা দেখছি। কামনা করব এরকম না হোক। আবার গত যে 16-17 বছর আমরা সমালোচনা করি, ওখানে একটা বিষয় কিন্তু পরিষ্কার, দুটা টার্ম আমরা সাধারণত ভোট আর নির্বাচন দুটারে একই মনে করি। আসলে দুটো এক না, কিন্তু ভোট হচ্ছে নির্বাচনের ছোট্ট একটা অংশ মাত্র, একদিনের। আর নির্বাচন হচ্ছে সেই শিডিউল ঘোষণার আগ থেকে, অর্থাৎ এখনো শুরু হয়ে গেছে প্রক্রিয়া। জি, শিডিউল ঘোষণা হবে, দাখিল হবে, বাতিল হবে, কেউ কেউ আবার হয়তো সরেও দাঁড়াতে পারে। এরপরে হচ্ছে ফলাফল ঘোষণা। শেষ দিন গিয়ে ভোট দিবেন আপনি, দেওয়ার পরেও কিন্তু প্রশ্ন আছে যে গুনলেন কিনা আমার ভোটটা। গোনার পরেও প্রশ্ন আছে যে ডিক্লারেশন কি যেরকম গুনেছিলেন ওই রকম করেছেন কিনা, নাকি আমার ভোটটা আপনার নামে দিয়ে দিয়েছেন, আপনারটা আমার নামে দিয়ে দিয়েছেন। অর্থাৎ এমন একটা পরিস্থিতি এখন বিরাজ করছে যে নির্বাচন ধরেন আপনি 12 ফেব্রুয়ারি বা 11 ফেব্রুয়ারি, যদি রোজার আগে আমরা ওই রকমটা ধরি, জি, ওই নির্বাচনের দিন সকালেও প্রশ্ন উঠবে যে নির্বাচন কি বিকাল পর্যন্ত হবে কিনা, বিকালে গিয়ে প্রশ্ন উঠবে গোনা ঠিক হবে কিনা, রাতে প্রশ্ন উঠবে ডিক্লারেশন হবে কিনা, ডিক্লারেশনের পরও দেখবেন প্রশ্ন উঠবে যে শপথ কি নেওয়ার সুযোগ হবে কিনা, নাকি এই সরকার থেকে যাবে। নেগেটিভগুলো কিন্তু এরকম। কারণটা কি? অবিশ্বাস। যখন বিশ্বাসের ঘাটতি ঘটবে আর যখন গোঁজামিল হবে, বিশ্বাসটা কার উপর? অবিশ্বাসটা সেই সরকারের উপর। কেউ কাউকে বিশ্বাস করছে না। যারা আন্দোলনের শরিক তারাও নিজেরা নিজেদেরকে বিশ্বাস করছে না, আবার সরকারকেও পুরাভাগে বিশ্বাস করতে চাচ্ছে না। প্রধান উপদেষ্টাকে বারবার বলতে হচ্ছে যে নির্বাচন, তিনি কখনো কি বলেছেন যে নির্বাচন হবে না? তার কথায় হয়তো একটু কিন্তু তবে যদি এগুলো ছিল বা এখনো আছে, যে সংস্কার আর বিচার ছাড়া নির্বাচনটা হলো একটু প্রশ্ন থেকে যাবে। তো কথা কিন্তু মিথ্যা না। আবার মাঠের চিত্র তো কিছু কথা আছে। আপনি ধরেন ইলিয়াস আলীর পরিবারের কাছে যদি আপনি যান, তারা দেখবেন নির্বাচনের আগে বিচারটা চাইবে। জি, চৌধুরী আলমের পরিবারের কাছে যদি যান, অথবা কুমিল্লার দুটা চাঞ্চল্যকর গুমের ঘটনা, পারভেজ আর হিরো, একজন সাবেক এমপি আর একজন পৌরসভার নেতা, তাদের পরিবারের কাছে যান, তারাও নির্বাচন চাইবে, তবে যোগ করে বলবে যে বিচারটা একটু আগে হলে ভালো হয়। যার যায় বেশি তার কিন্তু আঘাত বেশি, আর আঘাতপ্রাপ্ত ব্যক্তির প্রতিক্রিয়া অন্যদের সাথে একটু তফাৎ হবে। কিন্তু আমরা খেয়াল করছি গত কয়েক মাস ধরে নির্বাচন নিয়ে যখন প্রশ্ন আসে, এটাকে একটা রুল নম্বরে ফেলার চেষ্টা করা হয় যে আগে সংস্কার নাকি পরে নির্বাচন, তাহলে বিচারটা কখন? অর্থাৎ এই যে প্রশ্নমালা তৈরি করা, রুল নম্বর ঠিক করা, সেটা বোধহয় খুব একটা কাঙ্ক্ষিত নয়। একটাকে বাদ দিয়ে আর একটা মোটেই নয়, অথবা একটা আর একটার বিকল্পও নয়। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ আজকে মানিক মেহফিনিউতে এক প্রশ্নের জবাবে বলেছেন, নির্বাচনের সময়টা আমাদের কাছে মুখ্য নয়, সেটা ফেব্রুয়ারিতে হতে পারে, সেটা প্রয়োজনে ডিসেম্বরে হতে পারে, সেটা প্রয়োজনে আগামীকালও হতে পারে। আমাদের চাওয়া হচ্ছে সংস্কার প্রস্তাব ও প্রস্তাবনাগুলোর আইনি কাঠামো নিশ্চিত করা। তাদের অবস্থান থেকে তারা সঠিক বলেছে। তারা তো ফ্রন্ট লাইনার ছিল, এটা তো সত্য। একদম ফ্রন্ট ফিগার যদি বলেন আর ফ্রন্ট লাইনার যদি বলেন, তারা সামনে ছিল, এটা তো সত্য। জি, সামনে থাকার পরিণতিতে তাদের সামনে 5 আগস্টের বিকল্প কি ছিল? মৃত্যু। মোটে অন্য কোনো বিকল্প ছিল না। আবার বিএনপির যে অবদান, তাদেরও তো 15, 16, 17 বছর একটানা নির্যাতন তারা সয়েছে। এতে করে বিএনপি নেতাদেরও কিন্তু, যদি 5 আগস্ট না ঘটতো, বিএনপি নেতাদের কিন্তু এখন আমরা যাদেরকে দেখছি টক শোতে বসছি, তারা সমাবেশ করছেন, প্রকাশ্যে হাঁটাচলা করছেন, সাহসের সাথেই, মামলা নাই অনেকের, এই পরিস্থিতি কিন্তু হতো না। কিন্তু আমাদের কুমিল্লা অঞ্চলে একটা কথা আছে, বলে যে খানা পাতে মুখ মুছে ফেলা। অর্থাৎ আপনি খাচ্ছেন, কারো কাছে না বলে মুখটা মুছে চলে যাচ্ছেন। প্রায় প্রত্যেকটা দলের মধ্যে এই প্রবণতা কিন্তু আমরা খেয়াল করছি। তারা ওই নির্যাতনের কথা মনে হয় মাঝে মধ্যে ভুলে যান। ভুলে না গেলে তারা পরস্পরের প্রতি যেসব শব্দ ছুটছেন,
বেশ কিছু শব্দ আছে এগুলো আপনি উচ্চারণ করতে পারবেন না, অথবা আমি যদি বলি যে আপনি যেহেতু উচ্চারণ করতে পারছেন না, একটা কাগজে একটু স্লিপি লিখে দেন শব্দটা, তাও আপনার কলমটা আটকে যাবে। অথবা আমাদের বিটিভিতে এখনো আছে ইশারা ভাষা দিয়ে কথা বলে। জি। সাম্প্রতিক সময়ে তারা যেসব ভাষা ব্যবহার করছেন স্লোগানে, বক্তৃতায়, এগুলো ইশারা ভাষায় কমপ্লিট করা সম্ভব নয়, অত্যন্ত ডার্টি, সভ্য সমাজে চলে না। এবার আপনি ট্রেজেডি দেখেন, এরা কারা? এরা মাত্র 1 বছর আগে কি চমৎকার চমৎকার তাদের এক একটা স্লোগান, না, বিস্ময়কর। যদি আপনি স্লোগানের কথা বলেন তাহলে কিন্তু বিশেষ করে 18 জুলাইয়ের পরে স্লোগানের ভাষা কিন্তু পাল্টে গেছে একদম পাল্টে গেছে। এবং যেই শেখ হাসিনাকে কেউ কটূক্তি করলে জেল হতো, তার বিরুদ্ধে দাঁড়িয়ে তারা যে সমস্ত স্লোগান দিয়েছে, সেই জি। স্লোগান দেওয়াটা একটা সাহসের কাজ ছিল। এটাই কিন্তু নিশ্চয়ই। অনেকের মোরাল ভেঙে দিয়েছে। জি। আবার কারো কারো সাহসিকতা আরো জি। বাড়িয়েছে, চোখে চোখ রেখে কথা বলা, তাও আবার কার চোখে? আওয়ামী লীগের মতো একটা প্রতাপশালী, দুর্দান্ত প্রতাপশালী দলের প্রধানমন্ত্রী, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের একজন অসাধারণ সাধারণ সম্পাদক, এই মানের লোকদের চোখে চোখ রেখে কথা বলা, ওই বীরত্বের অংশটুকু কিন্তু আমাদের ভুলে যাওয়া ঠিক না। এই ক্ষেত্রে যারা ফ্রন্টলাইনার তাদের দাবি তো একটু বেশি থাকবে। আবার আপনি এবার আইনি যুক্তিতে যদি আসেন, আইন পর্যাপ্ত বোঝার দরকার নাই, সামান্যতম জ্ঞানও কিন্তু বোঝা যায়। 5 আগস্ট যা হয়েছে আমাদের বিদ্যমান আইনে সেটা কিন্তু অপরাধ। রাইট। আমাদের যে আইনটা আছে ফৌজদারি অপরাধ, কোনোটা রাষ্ট্রদ্রোহের পর্যায়েও পড়ে। কিন্তু যখন আপনি বিপ্লব বলবেন অথবা আন্দোলন বলবেন, সংগ্রাম বলবেন, তখন কিন্তু ওইটাই বিপ্লবের একটা নমুনা। যে কারণে এনসিপি বারবার তাদের ওই স্বীকৃতিটা চাচ্ছে মূলত। কিন্তু যে শব্দগুলো জট পাকাচ্ছে, সনদ শুনলে আবার যারা মসনদের আশা করে তাদের একটু ভয় লাগে যে সনদে আর মসনদে কোনো সংঘর্ষ আছে কিনা, ওখানেও কোনো দড়ির টান আছে কিনা। আবার তারা যখন ইশতেহার বলে, আবার যখন প্রক্লামেশন বলে, আবার ডিক্লারেশন বলে, এগুলোতে কিন্তু গোলমাল পাচ্ছে। কিন্তু যদি আস্থা থাকতো পরস্পরের প্রতি, তাহলে এই গোলমালগুলো কিন্তু বাধে না। আপনি দেখেন নিউজিল্যান্ড অথবা যুক্তরাজ্য, মোটা দাগে এই 2টা দেশের কথা যদি উল্লেখ করেন, ওখানে তো সংবিধানও নাই, মুখের কথাই সবাই বিশ্বাস করে। অলিখিত। আমাদের এখানে সংবিধান লিখিত আছে, চমৎকার সংবিধান, কোথাও কোনো বাজে কথা নাই, কিন্তু বাজে কাজ সব আমরা করি। আপনি 5 আগস্টে একজন প্রধানমন্ত্রীর এইভাবে পালিয়ে যাওয়া, এটাও তো অন্যায়। এটা কি কোনো নৈতিকতায় পড়ে? তো ওনাকে যারা ধাওয়া করলেন, এটাও তো অন্যায়। যখন আপনি আইনের প্রশ্নে যাবেন, তাহলে সেই ক্ষেত্রে তাদের একটা সুরক্ষা কিন্তু দরকার আছে। যতক্ষণ পর্যন্ত আপনি ডিক্লারেশন বলেন আর প্রক্লামেশন বলেন, অথবা তাদেরকে সনদভুক্ত না করেন, তারা কিন্তু একটা ঝুঁকিতেই থেকে গেল। এবার ঝুঁকির প্রশ্নে আসেন আপনি, আবার 2টা ভাগ আছে কিন্তু এখানে আইনি প্রশ্নে। জি। এনসিপি দাবি করে তাদেরই মূল ভূমিকা ছিল। তাহলে যখন পরিবর্তিত সময়ে বাংলাদেশে কিন্তু প্রকৃতি আর আমাদের মন মেজাজ আর রাজনীতির গতিবিধি আগের ঠাওর করা যায় না, বোঝাও যায় না কখনো কখনো। তো পরিবর্তিত পরিস্থিতিতে যদি আপনি ফৌজদারি অপরাধে টান দেন, তাহলে প্রথম দিকের আসামি কারা হবে? যারা এখন এনসিপির নেতৃবৃন্দ, তারা। আচ্ছা, আবার প্রথম দিকের আসামি বিএনপিও হতে পারে, কারণ বিএনপি দাবি করে যে না, ওরা 34 দিন মাত্র একটু কি যেন করেছে, তার চেয়ে বেশি আমরা করেছি, তাহলে প্রথম আসামি আপনারা। আপনি এখন আইনি যুক্তিতে দেখেন, তাহলে সেই ক্ষেত্রে আস্থার অভাবের কারণে, বিশ্বাসের ঘাটতির কারণে এগুলো ফয়সালা হচ্ছে না। এগুলো ফয়সালা করতে কিন্তু দিনের পর দিন লাগে। কিন্তু যাদেরকে আপনি সম্মুখ সারির বলছেন, এনসিপিতে কি তারা সবাই আদৌ আছে? তারা তো সম্মুখ সারির অনেক নেতাকেই তো আমরা দেখছি যে তারা নিজের আলাদা দল গঠন করেছেন, কিংবা তারা জামায়াতের সাথে যুক্ত, শিবিরের সাথে যুক্ত। আরেক BNP র সাথে দুঃখজনক যুক্ত। ঘটনা সেখানে, আমাদের বাঙালি সমাজ, আমাদের এই আকাশ, এই বাতাস, এই মাটিতেই কিন্তু আমাদের এই বাস্তবতা মানতে হবে। কেউ যখন মুরব্বিহীন হয়ে যায়, রাজনীতির ভাষায় যেটারে বলে লিডার, জি। এনসিপি কিন্তু মুরব্বিহীন। আপনি খেয়াল করে দেখেন, মুরব্বি থাকলে তারা 3-4 ভাগ হয়ে যেত না গত কয়েকদিনে। বলা হয় প্রধান উপদেষ্টা তাদের অভিভাবক, অথবা প্রধান উপদেষ্টা তাদেরকে ফেভার করেন, তারা সেটা অস্বীকার করে, প্রতিদিন অস্বীকার করে। তারা ইদানিং সরকারের বিরুদ্ধেও কথা বলছে। তো আবার অভিভাবকত্বের জায়গাটা ফাঁকা হয়ে গেছে ভিন্ন কারণে, আরেকটা যোগ করতে হয় এখানে। কারণ তারা নিজেরাই তো আগে অভিভাবক হয়ে গেছেন। প্রধান উপদেষ্টা বলেছেন যে তারা আমার নিয়োগকর্তা, তো নিয়োগকর্তাই তো অভিভাবক থাকবে, ফাংশনালি তারা অভিভাবক না। তারা যদি রাজনৈতিক জ্ঞানে পরিপূর্ণ হতো, তাহলে যে সনদের কথা এখন বলা হচ্ছে, যে ডিক্লারেশনের কথা এখন তারা কান্নাকাটি করছে,
এটা কিন্তু ওই 5 আগস্টেই তারা করে ফেলতে পারতো। ওই সময়টা তারা যা বলতো সেটাই হতো। তো আবার যদি আপনি একে গণ অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন বা আন্দোলনও বলেন, একটা ঘোষণা দরকার, অর্থাৎ স্বীকৃতি দরকার। তো এই পর্যায়ে এসে স্বীকৃতির বিষয়টা কিন্তু আসলে খুব একটা সাংবিধানিক না, একটু মাথা নাড়া, বড় দল বিএনপির কাছ থেকে একটু সম্মতি আদায় করা। তো বিএনপি সেটাকে বলছে যে সংসদে তারা সিদ্ধান্ত নেবে। সংসদে সিদ্ধান্ত নেবে সেটাও কিন্তু রাজনৈতিক ভাষা এবং গণতান্ত্রিক ভাষা। কারণ একটা হচ্ছে আবেগের সময়, আর একটা হচ্ছে বাস্তবতার সময়। আবেগের ওই সময় আপনি কিন্তু খুব শখ করে ৩৬ জুলাই বলতে পেরেছেন এবং বাহ দিয়েছে সবাই যে বড় সুন্দর তো তারিখটা। ওটা আবেগের বিষয়। বাস্তবে ৩৬ জুলাই বলতে কোনো তারিখ নাই, ওটার নাম হচ্ছে 5 আগস্ট। তো আবার বিএনপি কিন্তু চর্চাগতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী। তারা চাচ্ছে যে এই দাবি বলেন, সনদ বলেন, ইশতেহার বলেন, ঘোষণা বলেন, সেটা আগামী সংসদে হবে। কিন্তু এনসিপি চাচ্ছে নগদে। তো বাংলায় একটা কথা আছে যে বাকির কাজ আবার ফাঁকি থাকে। এটা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সন্দেহ। ওই জায়গায় কথা দেয়া বা ঘোষণা দেয়া, এমনকি চুক্তি করার দৃষ্টান্তও কিন্তু বাংলাদেশে আছে। প্রিন্স ভাই এসেছেন, আরো ভালো হয়েছে আমার বলতে সুবিধা, যেটা যে 90-তে কিন্তু 3 দলীয় জোটের একটা রূপরেখা হয়েছিল, মোটামুটি লিখিত পড়িত। পরবর্তীতে দেখা গেল কেউ এই কথা কিন্তু আর রাখেনি। ওই জায়গা থেকে এই ছাত্রদেরকে, আমরা এখনো তাদেরকে ছাত্রই বলি, এনসিপি তো নতুন নাম, তাদেরকে আয়ত্তে রাখা, একটু বুঝ জ্ঞান দেওয়ার একটা বড় দায়িত্ব কিন্তু বিএনপির, বিশাল দায়িত্ব বড় দল হিসাবে। কিন্তু আমরা দেখছি দুঃখজনকভাবে তাদের মধ্যে যে ক্রস হচ্ছে কথাবার্তার, খুবই নিম্নমানের, যেগুলো আমরা কখনো আশাও করিনি। কেউ কাউকে কিন্তু ছাড়ছে না, এমন এমন কথা বলছে এক একটা, যে মনে হয় তারা বুঝি খুব অচেনা, অথবা কেউ বাংলাদেশের, কেউ আফ্রিকার, অথবা কেউ চাঁদের দেশের, অথচ তারা কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ। ওই আন্দোলনের সময় তাদের কিন্তু দূরবর্তী অবস্থান থাকলেও যোগাযোগ ছিল ঘনিষ্ঠ। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, একটু শেষ করে ফেলি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে, অর্থাৎ তারেক রহমানের সাথে তাদের নিয়মিত কিন্তু যোগাযোগও হয়েছে, নির্দেশনাও দেয়া হয়েছে। অর্থাৎ তারা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের হাঁড়ির খবরটাও জানেন, কেউ অচেনা নয়। এবং এই জন্যই তারা মাঝে মাঝে বলেন সব প্রকাশ করে দিব, বিভিন্ন একটু হুমকি দমকি দিচ্ছেন। তো এখানে প্রকাশের খুব একটা বাকি থাকে না, এই যুগে এসে কিচ্ছু প্রকাশের বাকি থাকে না। একটা সময় ছিল অস্বীকার করে ফেলা যায়। ধন্যবাদ ইমরান স্যার। প্রিন্স ভাই, দীর্ঘদিন পর, প্রায় বোধহয় 2-2.5 বছর পর আপনি আবার সময় স্টুডিওতে আসলেন। সম্ভবত এই স্টুডিও আপনার আশাও হয়নি, নতুন স্টুডিও এটি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করছিলাম, যে মূলত প্রধান উপদেষ্টা প্রতিবারই বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সর্বশেষ তিনি এই তো 2 দিন আগে তিনি বলেছেন, কক্সবাজারে বলেছেন। এবং এরপর আক্তার তো না, ওনার নাম হচ্ছে নাসির উদ্দিন, বিএনপি নেতা, এনসিপি নাসির উদ্দিন পাটোয়ারি, এবং নাহিদ ইসলাম, তারা দুজনেই বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে। যদিও খানিক আগে নাহিদ ইসলাম আবার বললেন, যদি জুলাই সনদের আইনি বাস্তবায়নের ভিত্তি তৈরি করা যায় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সমস্যা নেই। অন্যদিকে সালাউদ্দিন আহমেদ, আপনাদের স্থায়ী কমিটির সদস্য, তিনি বলেছেন যে যারা নির্বাচনে মিস করবে, নির্বাচন বিরোধী কথা বলবে, তারা নিজেরাই রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। তো এই নিয়ে আমাদের বিষয় ছিল নির্বাচন নিয়ে দড়ি টানাটানি। কামাল ভাই কথা বলছিলেন যে কেন নির্বাচন নিয়ে অবস্থাটা তৈরি হলো, কেন আসলে জুলাই সনদের আইনি ভিত্তির যারা দাবি করছে তারা দাবিটা করছেন, আবার কেন বিএনপি হচ্ছে এখনই জুলাই সনদ দিয়ে যে আলাপগুলো বিএনপির কাছ থেকে আসে সেগুলো আসছে, সেগুলো তিনি বিস্তারিত বলেছেন। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিএনপির মনে কি কোনো সংশয় আছে? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি ঠিকই বলেছেন, প্রায় 2-2.5 বছর পর আজকে আমার সময় টিভির এই টক শোতে আসা। তো প্রথমে আমি আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি, কামাল ভাইকেও শুভেচ্ছা জানাচ্ছি, সময় টিভির কর্মকর্তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা চেয়েছিলাম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমরা দেখেন যে আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর আমাদের কিন্তু অনেকবার আপনারা জিজ্ঞাসা করেছিলেন আপনারা কতদিনের মধ্যে নির্বাচন চান। আমরা বলেছি সরকারকে আমরা একটা যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময়ের মধ্যে সরকার নির্বাচনমুখী যে সংস্কারগুলো আছে বা আওয়ামী লীগ যে রাষ্ট্র কাঠামোকে ভেঙে তছনছ করে দিয়ে গিয়েছিল, এটাকে একটা কাঠামোর মধ্যে নিয়ে এনে নির্বাচন যখন করবে তখনই আমরা নির্বাচন চাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এটা প্রায় 1 বছর লেগে যাবে বা নির্বাচন করতে করতে 1.5 বছর লেগে যাবে, এটা আমাদের কারোরই কাম্য ছিল না। তো যাই হোক, প্রধান উপদেষ্টা প্রথমে
বলেছিলেন যে জুনে নির্বাচন, তারপরে এটা আসলো এপ্রিলে, আমরা চেয়েছিলাম ডিসেম্বরের আগেই নির্বাচন। পরবর্তীতে লন্ডনে যখন প্রধান উপদেষ্টা গেলেন, সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে ওনার একটা বৈঠক হলো, সেখানে খোলামেলা অনেক আলোচনা হয়েছে এবং বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো কি আছে, গণতন্ত্রে ফেরার যে চ্যালেঞ্জ এবং সেই ফ্যাসিবাদের যে আপনার ষড়যন্ত্র, এগুলো সব নিয়ে কথা হয়েছে। তারপরে সেখানে বলা হয়েছিল যে যদি সংস্কারের একটা মানে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়, তাহলে অবশ্যই সেটা রোজার আগেই অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনটা হবে। তো আমরা দেখেছি জুলাই সনদ সেটা ঘোষিত, মানে সেটা অলরেডি অলমোস্ট আপনার চূড়ান্তের পথে। জুলাই ঘোষণাপত্র, যেটা দীর্ঘদিন আমাদের এই যে ছাত্র গণ অভ্যুত্থানে যারা মূল ভূমিকা পালন করেছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের একটা দাবি ছিল, সেটাও আপনার ঘোষণা হয়ে গেছে এবং বিচার প্রক্রিয়াও এগিয়ে চলেছে, সব কিছু আপনার এখন দৃশ্যমান। তো এখন তো ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে কোনো বাধা নাই। সেই কারণে প্রধান উপদেষ্টা এই গত 5ই আগস্ট জাতির উদ্দেশ্যে দেয়া তার বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, এবং সেই জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন এবং নির্বাচন কমিশনও এই ব্যাপারে যথাযথ উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে। তো এইখানে আপনি বলেছেন যে সংশয়, এখন ধরেন রাজনীতির মাঠে বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি, এটা তো আসলে সংশয়, সংকট আপনার এর মধ্য দিয়েই তো এগোচ্ছে। তো আমরা আশা করি নাই যে আজকে যে আলোচনাগুলো হচ্ছে সেটা হবে। আমরা বিএনপি আমরা সবসময় বাস্তবতার নিরিখে আমরা কথা বলি। এখন যে কথাগুলো বলা হচ্ছে জুলাই সনদে যে আছে সেগুলো আইনি ভিত্তি। এখন আইনি ভিত্তি তো আপনি ইচ্ছা করেই করতে পারবেন না। আপনি যেগুলো আপনার সংবিধান সংশোধনের বাইরে যে আপনার সনদে যেসব উল্লিখিত আছে সেগুলি সরকার আজকেই অর্ডিন্যান্স জারি করে বাস্তবায়ন করে দিতে পারে। বাট দেশে তো একটা সংবিধান বলবৎ আছে। এই সংবিধানে অধীনে যদি আপনি এটাকে যদি সংস্কার করতে হয়, তাহলে অবশ্যই এটা আগামী পার্লামেন্টে নিতে হবে। এখন বলা হচ্ছে বিএনপির, যে এখানেই শুনেছি আপনাদের কারো বক্তব্যে, যে বিএনপির যে মানে কি সন্দেহ অবিশ্বাস একটা কাজ করছে। দেখুন, এই যে 90-এর গণ অভ্যুত্থানের সময় যে 3 জোটের রূপরেখার কথা বললেন, 3 জোটের রূপরেখার কিছুই কি বাস্তবায়ন হয় নাই? হয়েছে, কিন্তু পরিপূর্ণ বাস্তবায়ন হয় নাই। এই জন্য আমরা কম বেশি সকলেই কিন্তু এটার জন্য দায়ী। কিন্তু সেই 90 আর আজকের 24 কিন্তু এক না। আমরা দীর্ঘ 15 বছর রাজপথে লড়াই করেছি, রক্ত দিয়েছি, গুম খুনের শিকার হয়ে আজকে ধাক্কা খেতে খেতে আজকে একটা পর্যায়ে এসেছি এবং পাবলিকলি আমরা কমিটমেন্ট করেছি। আপনি বলুন তো এই সংস্কারের কথা কে বলেছে আগে? সর্বপ্রথম বিএনপি 2016 সাল থেকে বলে আসছে। 2017 সালে বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছেন সংস্কারের প্রস্তাব। পরবর্তীতে 2021 সালে বিএনপি 27 দফা দিয়েছে। এরপরে আমরা সকল রাজনৈতিক দল যারা আমরা আন্দোলন করছিলাম হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণতন্ত্রের জন্য, সকলে মিলে আমরা 31 দফা দিয়েছি। তো আমরা তো পাবলিকলি কমিটেড। এখান থেকে তো কারো পিছু পা হওয়ার সুযোগ নেই। এই জুলাই সনদে এখানে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করবেন, এখানে ঐকমত্য কমিশনের সকল সদস্য স্বাক্ষর করবে, রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে। তো এইখানে তো সন্দেহের কিছু নাই। আর এখান থেকে যে পিছু হটবে সেই তো জনগণের কাছে আপনার মানে শত্রু হিসাবে চিহ্নিত হবে। এই এত বড় একটা গণ অভ্যুত্থান, এত রক্তপাত, এত লাশ, এত আত্মত্যাগ, এরপরে কে আপনার এই যে জনগণের শত্রু হিসাবে চিহ্নিত হওয়ার সেই দাবি হচ্ছে যে চ্যালেঞ্জটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করা, সেটি নিয়ে বিএনপি কিভাবে ভাবছে? কোনটা? এনসিপির দাবি হচ্ছে জুলাই সনদকে সংবিধানের 4র্থ তফসিলে সন্নিবেশিত হবে। জুলাই ঘোষণাপত্র, এটা তো আপনার ঘোষণাপত্রই তো আছে। এবং সনদে যেটা সংবিধান সংস্কার, সেগুলো তো আপনার সংবিধানে যে ধারাগুলো সংস্কার হবে সেখানেই প্রতিস্থাপিত হবে। যেগুলি অধ্যাদেশ জারি হবে সেগুলি সংসদে আবার রেকটিফাই হবে, রেকটিফাই হয়ে সেগুলো আবার সংসদের এই সংক্রান্ত যেই সংবিধানে যেই মানে বিধানগুলো আছে সেখানে প্রতিস্থাপিত হবে। তো সংবিধান তো হয়ে গেল এখানে। আপনি অধ্যাদেশের কথা বলছেন, এই যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে তারা আইনজীবীদের সাথে বসছিলেন একটা ঐকমত্য কমিশনের সদস্যরা, সেখানে এরকম একটা প্রস্তাব এসেছিল যে অধ্যাদেশ দিয়ে করে, এবং আপনিও বলছেন যে অধ্যাদেশ দিয়ে যদি এখন এটা করা হয় পরবর্তীতে আবার সংসদে এটা রেকটিফাই করতে হবে। তাহলে এই মুহূর্তে যদি জুলাই সনদকে অধ্যাদেশের মাধ্যমে একটা আইনি ভিত্তি দেওয়া হয়, সেটি থেকে বিএনপি রাজি হবে? দেখুন, সংবিধান সংশোধনের বিষয়টা একেবারেই আলাদা। সংবিধান সংশোধন
আর অধ্যাদেশ জারি করা কিন্তু এক না। সংবিধানের মৌলিক যে বিষয়গুলোতে আপনি সংসদ মানে মানে পরিবর্তন আনবেন, এটা অবশ্যই সংসদের এখতিয়ার, এটা আমার আপনার এখতিয়ার না, সরকারের এখতিয়ার না। সরকার তো এটা নির্বাচিত গণপ্রতিনিধি নির্বাচিত যারা সংসদের সদস্য আছে তারা, এই জিনিসটা যারা না বুঝে তারা তো বাচ্চাদের মতো আচরণ করছে, সরি টু সে। এই জন্য তো তারা গণপরিষদের নির্বাচন চাচ্ছে। দেখুন, এগুলো সব অবাস্তব, এগুলো মানে বাংলাদেশের রাজনীতির সংস্কৃতির সাথে সম্পর্কহীন বিষয়। আজকে গণপরিষদের নির্বাচন চাচ্ছে, নতুন সংবিধান চাচ্ছে, সেকেন্ড প্রোক্লেমেশন চাচ্ছে, আপনার পিআর এর নির্বাচন চাচ্ছে। এগুলোর সাথে বাংলাদেশের জনগণের কোনো সম্পর্ক নাই। আপনি যারা আজকে পিআর এর বলতেছে পিআর ছাড়া নির্বাচন করব না, আমি নামই বলি জামাতে ইসলাম, নিম্নকক্ষ পিআর চাচ্ছে তারা, কিংবা এই যে ইসলামী আন্দোলন, তারা তো নিজেরাই 300 আসনে প্রার্থী ঘোষণা করে দিয়ে তাদের প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছে, অথচ পিআরএ তো প্রার্থীর কোনো বিষয় না, মার্কার বিষয় শুধু। তো তারা যদি পিআরএর নির্বাচনে চায়, পিআরএ যদি বিশ্বাসই করে, তাহলে আরো 6 মাস আগে তারা 300 প্রার্থী ঘোষণা করলো কেন? এই প্রার্থীরা কি জনগণকে পিআর সম্পর্কে বুঝাচ্ছে? তাহলে এই আলাপগুলো কি আসলে রাজনৈতিক? তু শব্দটি করছে না পিআর নিয়ে তারা, এই জামাত বা ইসলামী আন্দোলনের প্রার্থীরা যে মাঠে মাঠে প্রচারণা চালাচ্ছে, তু শব্দটি করছে না। পিআর সম্পর্কে তো জনগণই জানে না, তো জনগণকে তো আগে আপনারা জানাবেন, বুঝাবেন, সেটাও তো বোঝাচ্ছেন না। আবার প্রার্থী ঘোষণা করে দিচ্ছেন, এটা তো ডাবল স্ট্যান্ডার্ড। ওনারা আসলে পিআর নিয়ে চান না। আর পিআর পৃথিবীতে বিভিন্ন দেশে আছে, কিন্তু যেসব দেশে আছে সেসব দেশে ঝুলন্ত সরকার প্রতিষ্ঠিত হয়, ঝুলন্ত পার্লামেন্ট। সকালে এক সরকার, বিকালে আরেক সরকার, সকালে এক প্রধানমন্ত্রী, বিকালে আরেক প্রধানমন্ত্রী। সেখানে তো স্থিতিশীলতা থাকবে না। নেপাল আমাদের সামনে জলজ্যান্ত উদাহরণ, নেপাল। ইউরোপের বিভিন্ন দেশও আমরা মাঝে মাঝে দেখি যে 1 মাস 2 মাস পরে সরকার। আজকে দেখেন, এই যে ধরেন বাংলাদেশেও যারা পিআর নিয়ে আগে টুকটাক কথা বলতেন, তারাও কিন্তু আজকে পিআর এর কথা বলছেন না। এই যে ঐক্যমত্য কমিশনের যারা সদস্য, তারাও কিন্তু পিআর নিয়ে কথা বলতেন, এক সময় ভোকাল ছিলেন। তারা আজকে কি বলছেন? যে পিআর এখনকার পরিস্থিতিতে এটা সম্ভব না। এমন কথাও তারা বলছেন, পিআর এর কারণে ইসরায়েলে আপনার গাজায় এই সমস্যাগুলো হচ্ছে। তো এখন এই যে আপনার পিআর নিয়ে যে আমরা মাথা ঘামাচ্ছি, পিআর তো জনগণই বুঝে না। বাংলাদেশের জনগণ মার্কা দেখে, প্রার্থী দেখে, দল দেখে ভোট দেয়। প্রার্থীর জনপ্রিয়তার উপরে এই যে নির্বাচিত হওয়ার বিষয়টা নির্ভর করে। সেখানে আপনি প্রার্থী নাই, এটা কেউ বিশ্বাসই করবে না। আর যেটা গণপরিষদের নির্বাচন, কোনো প্রয়োজন নাই তো গণপরিষদের নির্বাচন। এগুলো কি বড় দল হিসেবে বিএনপির সাথে বার্গেনিং চিপ হিসেবে? এটা আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বা বিভিন্ন সংবাদপত্রে এগুলো লেখা হচ্ছে যে বিএনপিকে চাপে রাখার জন্য। এটা কেন চাপ? বিএনপি তো উদার, বিএনপি তো তার 31 দফায় যা বলেছে, এই ঐক্যমত্য কমিশনে আলোচনায় গিয়ে দেশ, জাতি, গণতন্ত্র এবং সমঝোতার এবং ঐক্যমত্যের বৃহত্তর স্বার্থে অনেক ছাড় দিয়েছে। শুধু কি বিএনপি একাই ছাড় দিবে? আর কত আমাদের ছাড় দিতে হবে? এখন যেটা দেশের গণতন্ত্রকেই বিপন্ন করে ফেলবে, জনগণের যে অধিকার, সরাসরি মানে তার জনপ্রতিনিধি নির্বাচিত করার যে অধিকার, সেটাকে যেটা বিপন্ন করবে, সেটা কেড়ে নেওয়া হবে, সেইটাতে তো বিএনপি সম্মতি দিতে পারে না। জি, অনেক ধন্যবাদ আপনার কাছে। আমরা শেষে আরেকবার আসবো। কামাল ভাই, এর মধ্যে আপনাকে প্রশ্ন করতে চাই, যে প্রশ্নটা ভাইকে করলাম, যে এই যে বিএনপিকে চাপ দেওয়ার যদি কৌশল হয়ে থাকে, এটা কি ভালো কৌশল? সেটা দুইভাবেই বিশ্লেষণ করা যায়। রাজনৈতিকভাবে বিশ্লেষণ হচ্ছে এনসিপি ওই জায়গায় সফল, আবার জামাতও ভালো মতো সফল চাপ তৈরি করতে পারার বিষয়ে। বিএনপি হচ্ছে বাংলাদেশের যদি ভোটের রাজনীতিতে এই মুহূর্তে আপনি ধরেন যে বিএনপি ফার্স্ট, তাহলে সেকেন্ড, থার্ড, ফোর্থকে কত মার্কের ব্যবধানে ওইটা আপনি ভোটের আগে বলা কঠিন হয়ে যাবে, খুঁজে পাওয়াটা বড় কঠিন হবে। এই গেল একদিক। আবার বিএনপির দুর্ভাগ্য দেখেন অথবা কৌশল দেখেন, বিএনপিকে মানতে হচ্ছে নানান দফাগুলো। বিশেষ করে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, সর্বোচ্চ 10 বছর, একটা 10 বছর। এটা তো আমাদের 31 দফাতেই দেওয়া আছে। তো এরপরও নতুন করে আবারও বলতে হয়, বারবার বলতে হয়। ওই যে আমরা প্রিন্স ভাইয়ের সম্ভবত খেয়াল আছে, আমাদের ছাত্র অবস্থায় মধ্যভাগে একটা গান আমরা খুব শুনতাম, যে কেয়া খুব লাগতা হে। আসলেই সুন্দর লাগে, তারপর আরো শুনতে চায় যে বড় আমাদের সময় একদমই কম। এই জন্য বলছি যে তারা কথা আদায় করতে পারছে বিএনপির কাছ থেকে। বাংলাদেশে একমাত্র দল বিএনপি যাদের 2 বার নয়, বারবার প্রধানমন্ত্রী হওয়ার মতো সক্ষমতা আছে।
বাদ বাকিদের কিন্তু আর এই মুহূর্তের কথা বলছি, এই মুহূর্তের কথা বলছি, বাদ বাকিদের কিন্তু এমপি হওয়ার অবস্থাও নাই কারো কারো, প্রধানমন্ত্রী হওয়া তো আরও পরে, অথবা তথ্যের প্রয়োজনে বলতে হচ্ছে কারো কারো, তাচ্ছিল্য করছি না আমি, এটা তথ্য, ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ারও উপযুক্ততা নাই, তিনিও রাজি হচ্ছেন যে না আমি 2 বার প্রধানমন্ত্রী হব না। এটা কিন্তু খুব এক ধরনের হাস্যকর বিষয়। আবার বাস্তবতা হচ্ছে বিএনপি মাথা নাড়তে হচ্ছে, সেটাও কিন্তু 24-এর একটা অর্জন। একইভাবে বিএনপির কৌশল, আবার বিএনপির উদারতা, ওই দিক থেকে আপনি দেখেন চাপের প্রশ্নে আগামীকালে যদি ধরেন হিডেনে একটা সমঝোতা বা বোঝাপড়া হয়ে যায়, তো ওইটার তো এখন সুন্দর নাম হচ্ছে ঐক্যমত্য বা ঐকমত্য, সুন্দর নাম। মোটামুটি বোঝাপড়া হওয়া, এক হওয়া, জি, রাজি হওয়া, কবুল করা। তো যদি যে জামাত এই কয়েকটা পাবে, এনসিপি এই কয়েকটা পাবে, দেখবেন যে পিআর কারে বলে ওটা ভুলে গেছে সবাই, তারা নিজেরও এটা আর মুখে আনবে না। অথবা গণপরিষদ কোনটা, উচ্চ কক্ষ কোনটা, নিম্ন কক্ষ কোনটা, কক্ষের কথাও ভুলে যাবে। এটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। তো ওই জায়গায় ঐকমত্য হচ্ছে কিন্তু চেতনার বিষয়, জি, সাবধানতার বিষয়। ধন্যবাদ আপনার 24 কাছে। যে শিক্ষা দিয়ে গেছে, ওখানে কিন্তু একতরফা কিছু করা, রাইট, কথায় কথায় মানি না বলা, অথবা কথায় কথায় মানতে হবে, খিচুনি দেয়া, ভেঙচি কাটা, আস্তিন গোটানো, জি। ওই দিনটা কিন্তু চলে গেছে কারণ রীতিমতো ভাই আপনাকে অনেক বাংলাদেশ থেকে। ধন্যবাদ। আমরা আপনার সাথে আবার পরবর্তীতে কখনো কথা বলবো। প্রিন্স ভাই, আপনাকে দিয়ে শেষ করতে চাই, যেটি ভাই বলছিলেন যে বিএনপিকে মানতে বাধ্য করছে। আমি যদি একটু অন্যভাবে বলি, হয়তো কেউ এখনো বলেননি, কিংবা বিএনপির দৃষ্টিকোণ থেকে যে লেজ এখন মাথা নাড়ছে, মানে বিএনপি যদি মাথা হিসেবে ধরি, বড় দল হিসেবে, অন্যরা তাকে নাড়ায় বেড়াচ্ছে। বিএনপিকে ক্ষমতায় আসলে এই যে যারা নাড়িয়েছে তাকে, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে? না, আমি ঠিক ওইভাবে দেখি না। বিএনপিকে বাধ্য করছে তা না। বিএনপি এইভাবে দেখেন, বিএনপি দেশ জাতি গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে আমরা কিন্তু অনেক সিদ্ধান্ত নিয়েছি। আপনি দেখেন সেই 96 সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যে আওয়ামী লীগ, জামাত এবং জাতীয় পার্টির যে দেশ বিধ্বংসী আন্দোলন ছিল, সেখানে বেগম খালেদা জিয়া তো বলেছিলেন যে না, এটা তো সংসদ ছাড়া হবে না, এবং তাই হয়েছে। সংসদে একটা নির্বাচন করে জি, শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার পাশ করে আবার সংসদ বিলুপ্ত হয়ে নতুনভাবে। তো বিএনপি তো মানে জনগণের বৃহত্তরের সাথে এগুলো তো অনুমোদন করে, গ্রহণ করে, এই মানসিকতা বিএনপির আছে। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান সবাই কিন্তু এই কাজটি ওনারা করেছেন। তো এখন এদের লেজ মাথা নাড়ায়, আমি ওইদিকে যাব না। আপনি বলেন পরবর্তীতে কী হবে? পরবর্তীতে বিএনপি তো একটা ইনক্লুসিভ বাংলাদেশের স্বপ্ন দেখে, বিএনপি তো একটা রেইনবো নেশনের স্বপ্ন দেখে, বিএনপি তো সবার আগে বাংলাদেশ সেই স্বপ্ন দেখে। বিএনপি সবাইকে নিয়ে একসাথে সরকার পরিচালনার, দেশ পরিচালনা, ক্ষোভ, অনুরাগ, রাষ্ট্র বিরাগের পরিচালনার বশবর্তী কি বিএনপি হবে যদি ক্ষমতায় তারা আসে? কোনটা? অনুরাগ, বিরাগ কিংবা ক্ষোভের বশবর্তী হয়ে? অনুরাগ, বিরাগ বা ক্ষোভের বশবর্তী হয়ে আমাদের কোনো কিছু করার কোনো সুযোগ নেই। আজকে তারেক রহমানের একটি বক্তব্য 5ই আগস্টের পরে তিনি একটি পলিসি স্টেটমেন্ট দিয়েছেন যে এই যে পরিবর্তনটা হলো 5ই আগস্টের অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, এই পরিবর্তনকে শুধুমাত্র ক্ষমতার পালাবদলের পরিবর্তন নয়, এটা রাজনীতির পরিবর্তন, রাজনৈতিক নেতাকর্মীদের মানসিকতার পরিবর্তন এবং রাষ্ট্রের পরিবর্তনে আমরা পরিণত করতে চাই। এবং এই পর্যন্ত তিনি তার বক্তব্যের মাধ্যমে দলকে যে নীতি দিয়েছেন, যে কর্মসূচি দিয়েছেন, সেটার মাধ্যমে কিন্তু এটা তিনি আপনার প্রমাণ রেখেছেন। সেই পরিবর্তনের জন্যই তো আমরা বলেছি যে সকলকে মিলে, তিনি বলেছেন আমরা সকলে মিলেমিশে আমরা এই দেশটা চালাতে চাই, কাউকে বাদ দিয়ে নয়। সেখানে এনসিপি বলেন, জামাত বলেন, ইসলামী আন্দোলন বলেন, গণতন্ত্র মঞ্চ বলেন, 12 দলীয় জোট বলেন, কমিউনিস্ট পার্টি বলেন বা অন্যান্য রাজনৈতিক দল, সকলকে নিয়েই কিন্তু দেশটাকে উনি চালাতে চান। এবং যে কারণে আপনি দেখেছেন যে এই যে 31 দফা কর্মসূচি প্রণয়নের আগে শুধু রাজনৈতিক দলের নেতাদের সাথে উনি কিন্তু বসেন নাই, রাজনৈতিক বিশ্লেষকদের সাথেও তিনি কথা বলেছেন। এবং আগামী দিনে আমাদের যে ইশতেহার আসতে যাচ্ছে, নির্বাচনী ইশতেহার, এবং সেটা আমি বলবো, মনে করি যে এখন যে প্রক্রিয়া আগাচ্ছে, এটা আমাদের এই বাংলাদেশের ইতিহাসে এটা একটা স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। অনেক ধন্যবাদ ইমরান সালের প্রিন্স ভাই, একই সাথে ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা কামাল ভাই, আপনাদের দুজনকে। আমরাও আসলে প্রত্যাশা করি বাংলাদেশ যে এই দিনগুলো পার করে এসেছে বিগত বছরগুলোতে, সেই দিন আর কখনো দেখতে হবে না। বাংলাদেশের মানুষ একটি সুন্দর ভোটের মাধ্যমে, একটি গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশকে, যেই বাংলাদেশের লক্ষ্যে 1971 সালে মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছিলাম, সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।